দর্শক, প্রথমেই আমি শোক প্রকাশ করছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত এবং শোকগ্রস্ত। একই সাথে জাতীয়তাবাদী দল বিএনপির যত সমর্থক রয়েছেন, শুভানুধ্যায়ী রয়েছেন, বেগম খালেদা জিয়া যারা গুরুমুগ্ধ রয়েছেন, যারা তাকে পছন্দ করেন, ভালোবাসেন, যারা তার ব্যাপারে অত্যন্ত সেন্সিটিভ, সবাইকে এবং বিশেষ করে তার পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সবার প্রতি আমার সমবেদনা থাকলো। শোক সন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজন সবাই যাতে শোক দ্রুত কাটিয়ে ওঠেন, আমি সেই আশাটাই করব। আজকের এই ভিডিওটা করবার একটা বড় রিজন হচ্ছে যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক, ক্ষুদ্র কর্মী, আমাকে তৃণমূল কর্মী বলা যেতে পারে। এই দলটির নেতাকর্মীদের আজকের দিনটাতে বা খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আচরণ, কথাবার্তা কেমন হওয়া উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করি। আমার মনে হয় যে এইটা একটু গাইডলাইন দেওয়া দরকার। অ্যাটলিস্ট যারা তরুণরা রয়েছেন, আমার সমবয়সীরা রয়েছেন, যারা আমার মুরব্বী শ্রেণী রয়েছেন, বড় ভাই রয়েছেন, তাদেরকে বলবার কিছু নেই। তারা যথেষ্ট প্রজ্ঞাবান বলে আমি মনে করি। ফলে তাদের প্রতি নয়, আমি বলবো যে আমার সমান, আমার সমসাময়িক কিংবা আমার যারা অনুজ যারা রয়েছেন তাদের প্রতি আমার কিছু অনুরোধ থাকবে। সেটা হচ্ছে যে আজকের দিনে আমি জানি যে রাজনৈতিক দল, এক দল আরেক দলের বিরুদ্ধে নানান ধরনের অনুযোগ থাকবে, অভিযোগ থাকবে, অনেক কিছুই থাকবে। এটা রাজনীতিতে থাকেই। আমরা রাজনীতি করছি, আমাদের প্রতিপক্ষ দলের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ থাকবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একটি দলকে দীর্ঘ সময় সার্ভ করেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইতে তার অবদান রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সেসব স্মৃতিচারণ করেছেন এবং আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের প্রিয় নেতা সজীব ওয়াজেদ জয়, তিনিও আজকে এই কথাগুলো বলেছেন। ফলে আমার কাছে মনে হয় যে আমাদের দলের পক্ষ থেকে যখন অবস্থানটা এমন, অনেক নেতাকর্মীকে আমি দেখেছি একটু উদ্ধতভাবে বলছে তারা বেগম খালেদা যে এই করেছেন সেই করেছেন। আমি না আজকের এই দিনটাতে এই ধরনের কোনো আলোচনা একেবারেই পক্ষপাতী না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জনগণ অত্যন্ত সেন্সিটিভ, আর তারা কিন্তু ঠিকই অবজার্ভ করে কোন দলকে কিভাবে কথাবার্তা বলছে, কারা কিভাবে কথাবার্তা বলছে। এন্ড অফ দ্য ডেতে তাদের বুকের গহীনে এগুলো থেকে যায়। এবং আমাদের রাজনীতিটা কিন্তু জনবান্ধব বা গণমুখী রাজনীতি। এন্ড অফ দ্য ডেতে ভোট চাইতে কিন্তু আমাদের জনগণের কাছেই যেতে হয়। এবং আপনি মুখের ভাষা দিয়ে একটা মানুষের মন যেভাবে জয় করতে পারবেন বা কাছে যেতে পারবেন, আপনি 1000 টাকা দিয়েও সেটা পারবেন না। ফলে 5ই আগস্টের পরে আমরা এক ধরনের হোঁচট খেয়েছি, আমরা এক ধরনের অবশ্যই একটা বিরূপ পরিবেশের মধ্য দিয়েই কিন্তু আমরা হাঁটছি। বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে যে আমরা আগেই ভালো ছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছে। এমন একটা অবস্থাতে আপনি এমন কোনো আচরণ করা উচিত না, বা আপনাদের এমন কোনো আচরণ করা উচিত না যেখানে মানুষ বলবে যে এই লোকটি তো অত্যন্ত নিষ্ঠুর, এই লোকটি একজন মৃত ব্যক্তিকে নিয়ে কটু কথা বলছে, উদ্ধত ভঙ্গিমাতে কথা বলছে। তো এই ভিডিওটা করবার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে অনেকেই বলেন যে গাইডলাইনটা কি, আমাদেরকে বড় ভাইরা গাইডলাইন দেয় না বা আমাদেরকে বলে না। তো আমার অনুযায়ী যারা রয়েছেন, সমবয়সী যারা রয়েছেন, তাদের প্রতি, সবার প্রতি আমার এক ধরনের অনুরোধ থাকবে যে আমরা এমন কোনো আচরণ যাতে না করি, এমন কোনো কথা যাতে না বলি যাতে করে আমাদের প্রতিপক্ষ তাদের এই শোকের দিনে দুঃখ পান, হার্ট হন। কারণ এন্ড অফ দ্য ডেতে আমার প্রতিপক্ষ হলেও বিএনপি, আমার প্রতিপক্ষ হলেও বিএনপি আমার রাজনৈতিক প্রতিপক্ষ, বিএনপি আমার শত্রু নয়। আমি সবসময় এই কথাটা বলি, সে আমার রাজনৈতিক প্রতিপক্ষ, রাজনৈতিকভাবে তাকে আমি মোকাবেলা করতে চাই। আজকে যদি আমি একটা রূঢ় আচরণ করি, নিষ্ঠুর আচরণ করি, তাহলে আমার দুঃখের দিনে ওই একই কাজটি আমার কাছে ফেরত আসবে। ফলে আমি স্বনির্বন্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন, আবারও বলছি যে যারা আমার মুরব্বী শ্রেণী রয়েছেন, তাদের প্রতি আমার বলার কিছু নেই। তারা যথেষ্ট প্রজ্ঞাবান এবং আমরা কিন্তু শিখি বড়দের কাছ থেকেই। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি যেভাবে রিড করেছি, যেভাবে দেখেছি, তিনি কিন্তু এসব ব্যাপারে অত্যন্ত স্ট্রিক্ট। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শোক প্রকাশ করেছেন, চমৎকার তার বার্তা দিয়েছেন। আমাদের প্রিয় নেতা সজীব ওয়াজেদ জয়, তিনিও বার্তা দিয়েছেন। ফলে আমার মনে হয় যে এই ফুটস্টেপগুলো আমাদের ফলো করা উচিত। যাদের মাথাতে এইটা আছে যে তারা আজকে অনেক সমালোচনা করবেন, এইটা বলবেন সেটা বলবেন, আমি খুবই অনুরোধ করতে চাই যে এইগুলো কিন্তু মানুষ লক্ষ্য করে এবং এগুলো কিন্তু হিতে বিপরীত হয়।
এবং যে জেনজিদের কথা আমরা বলি যে এরা বকে যাওয়া একটা জেনারেশন, এরা খারাপ, গালিগালাজ করে, এইসব বলে আমরা হয়তোবা বলছি, কিন্তু আমাদেরও কিন্তু একটা দায়িত্ব থেকে যায় এই পুরো জেনজি জেনারেশন বলি, আলফা জেনারেশন বলি, বা যেই জেনারেশনই বলি না কেন, আমাদের অনুজ যারা আছে তাদের প্রতি। কারণ তারা কিন্তু আমাদেরকে লক্ষ্য করে আমরা কিভাবে কথা বলি, কিভাবে আমাদের ওয়ার্ডসগুলো কিভাবে বলি, কার প্রতি কেমন শ্রদ্ধা দেখাই। আমার ওয়াইফ সবসময় একটা কথা বলে যে আমার ওয়াইফ সবসময় আমার বাচ্চাদের সাথে থাকে। আমি তো নানান ব্যস্ততাতে পৃথিবীর নানান দেশে ঘুরে বেড়াই, এখানে যাই, কাজের ব্যস্ততা থাকে। বাসায় আসার পর সবসময় তিনি আমাকে বলেন যে তোমার সন্তানরা কিন্তু আমার থেকে, অর্থাৎ মায়ের থেকেও বাবাকে খুব ফলো করেন। আমিও এটা লক্ষ্য করে দেখেছি। আমার ছেলে, আমার যে এই যে রাজনীতির প্রতি আমার আগ্রহ, আমার ছেলে এই বিদেশ বিভূতি থেকেও তার রাজনীতির প্রতি ব্যাপক আগ্রহ, বাংলাদেশের রাজনীতি, বৈশ্বিক রাজনীতি, এটা সে পেয়েছে বাবার কাছ থেকে। আমার মেয়েও তার বাবাকে ফলো করে। ফলে আমি যদি পারিবারিক এই ট্রেন্ডটা আমি একটা বৃহৎ অর্থে সাধারণ একেবারে পুরো দেশের জায়গাতে আমি ফেলি, তাহলে কিন্তু আমাদেরকেও আমাদের অনুজরা ফলো করে, আমাদের ছোটরা আমাদেরকে ফলো করে, বা আমাদের অনুসারীরা আমাদেরকে ফলো করে। ফলে আমাদের আচরণ অত্যন্ত সংযত হওয়া উচিত, এবং আমাদের এটাও বোঝা উচিত যে কোন সময় কোন কথাটা বলতে হবে, কোন সময় কোন অ্যাক্টটা করা উচিত। কেউ যদি আমাদের প্রতি কোনো অন্যায় আচরণ করেও আমরা পারি কিন্তু এই নিষ্ঠুর আচরণ আমরা না করে একটা ভালো আচরণের মধ্য দিয়ে একটা প্রেসিডেন্ট সেট করবার জন্য। আমি পরিশেষে আবার বলবো যে আজকের এই দিনটিতে বা বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আমি মনে করি না যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী তারা যাতে সংযত আচরণ করেন এবং কোনো ধরনের কটু বাক্য বা উদ্ধত বাক্য বা এগুলো থেকে বিরত থাকেন, এটা আমার একটা অনুরোধ থাকবে। এতটুকু বলবার জন্য এসেছি, কারণ আমি আমার একটা দায় বোধ করি আমার দলের প্রতি। আমি মনে করি আমার দলের ইমেজ, আমার দলের কর্মকাণ্ডগুলো প্রত্যেকটা রিফ্লেক্ট করবে মানুষের কাছে, মানুষ এগুলো মনে রাখবে। ফলে এটি আমার দলের জন্যই আসলে, সত্যি কথা বলতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা সবাই নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 6টায় এভার কেয়ার হাসপাতালে ওনার মৃত্যু হয়, এবং এই মৃত্যু, যদিও আমরা সবাই জানি যে উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন, এবং অনেক চিকিৎসককে আমি এমনও বলতে শুনেছি যে খালেদা জিয়া আসলে একটা রিয়েল ফাইটার বলতে যা বোঝায় উনি তাই ছিলেন। ওনার শরীরের একটা একটা করে অর্গান কোলাপস করছিল, কাজ করছিল না, তারপরে আমি এর মধ্যে একজন ডাক্তারের একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম, উনি যুক্তরাষ্ট্রে দীর্ঘ 22 বছর ধরে এ ধরনের রোগীকে ট্রিটমেন্ট দেন, এবং উনিও বলছিলেন যে কোনো ক্ষেত্রে মেডিকেল সায়েন্সকে পর্যন্ত উনি ব্যর্থ করে দিচ্ছিলেন। মেডিকেল সায়েন্সে এই ধরনের রোগীর বাঁচার কথা না, কিন্তু তারপরে উনি দীর্ঘদিন কিন্তু সেই ফাইটটা জারি রেখেছিলেন। এবং এটা কিন্তু আরও কয়েক বছর আগে থেকেই চলছিল। মানুষের জীবনে কত রকম উত্থান পতন আসে, আমরা খালেদা জিয়ার জীবনে সম্ভবত তার সবগুলি দেখেছি। উনি একদম গৃহবধূ ছিলেন, একদম গৃহবধূ থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। উনি রাজনীতিতে আসতে চাননি, কিন্তু সেই সময়টা আমার মনে আছে, আমি তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। রাজপথে আমি খালেদা জিয়াকে খুব কাছে থেকে দেখেছি, এবং উনি গৃহবধূর মতোই ছিলেন, সাধারণ মানুষের সঙ্গে মিশতেন, এবং আমি দেখতাম যে অবস্থান ধর্মঘট হতো, উনি রাজপথে এই রোদের মধ্যে একটা পত্রিকা বিছিয়ে হতে বসে থাকতেন। আমার নিজে চোখে দেখা এগুলো। সেখান থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং অনেক কিছু করেছেন। আমরা যদি ওনার জীবনটাকে একটু দেখি, আপনারা দেখবেন 1945 সালে ওনার জন্ম, 91 সালে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। এর আগে 81 সালে ওনার স্বামী মারা যাওয়ার পর উনি কিন্তু অনেকে হয় না যে মারা গেল তারপরে সবাই এনে ওনাকে বসিয়ে দিল, তা কিন্তু হয়নি। 81 সালে ওনার স্বামী মারা গিয়েছে, উনি দলের দায়িত্ব নিয়েছেন 84 সালে। এর মধ্যে বিচারপতি সাত্তার ছিলেন বিএনপির চেয়ারম্যান। উনি প্রথমে মেম্বার হয়েছেন, তারপরে ভাইস চেয়ারম্যান হয়েছেন, তারপরে উনি দলের দায়িত্ব নিয়েছেন, সেটা 1984 সালে, এবং তারপরে 6 বছর পর, 6 না 7 বছর পর
নানা রকম টর্চারের মধ্যে উনি ছিলেন, কিন্তু গৃহবন্দী ছিলেন, অনেক কিছু ছিলেন। তারপরে একটা গণ আন্দোলনের মাধ্যমে এবং তারপর একটা মানে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে এদেশের এ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় সবচেয়ে ভালো নির্বাচনটা হয়েছিল সেই 91 সালে, যে নির্বাচনে উনি নির্বাচিত হয়ে ওনার দল সহ উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং ওনার ক্ষমতায় গিয়েছিলেন 91 সালে। 96 সালে অবশ্য ওনার একটা বিতর্কিত নির্বাচন ছিল, সেই নির্বাচনের মাধ্যমে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। অনেকে বলে যে উনি 3বারে প্রধানমন্ত্রী কিভাবে, তো তারা ভুলে যায় যে 96 সালে একটা ছোট এক নির্বাচন হয়েছিল, অল্প সময় ছিল সেটা স্থায়িত্ব, কিন্তু অল্প সময় থাকলেও এই অল্প সময় এটা একতরফা নির্বাচন ছিল, ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি, কিন্তু সেটা একতরফা নির্বাচন হলেও সেই নির্বাচনের মাধ্যমে গঠিত যে সংসদ, তারাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা সেটা সংবিধানে সংযুক্ত করেছিল, সংবিধান সংশোধনের মাধ্যমে। কাজে এটাকে আপনি যদি একদম উড়িয়ে দেন তাহলে তো সেই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্ভুক্তিটাই আপনার কিন্তু গুরুত্ব পায় না। এই গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু ওই সংসদের মাধ্যমে করেছিলেন। তারপর উনি 2001 সালে আবারও গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়েছিলেন। এরকম একটা বর্ণাঢ্য ব্যক্তির জীবনে শেষের সময়টা খুব কষ্টে কেটেছে। যে দুটো মামলায় ওনাকে জেল দেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে আলোচনা যত কম করা যায় আমার মনে হয় বিচার বিভাগের প্রতি ততটা সম্মান দেখানো যায়। মানে এভাবে যে বিচার হতে পারে ভাবাই যায় না। একজন সাবেক প্রধানমন্ত্রীকে যে সমস্ত কারণে, যে সমস্ত লজিক দেখে জেল দেওয়া হয়েছিল নিম্ন আদালতে, এবং বিস্ময়কর হলো উচ্চ আদালতে যে সেটা বেড়ে গিয়েছিল সাজার মাত্রা। যাই হোক, সেগুলো অন্য হিসাব। তারপর উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, গৃহবন্দী ছিলেন। তো এই সমস্ত ঘটনা আমরা দেখেছি, এবং আমি নিজে এখনও মনে করি, এবং তখন আমি বলেছিল, এগুলি যতটা না বিচার ছিল তার চেয়ে বহুগুণ বেশি ছিল ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা। আমি বলবো বাংলাদেশের ইতিহাসে মানে ভয়ঙ্কর রাজনৈতিক প্রতিহিংসার শিকার যদি কেউ হয়ে থাকেন, বেগম খালেদা জিয়া হয়েছেন। তারপরে ওনাকে কখনোই আপোষ করতে দেখিনি। 2024 নির্বাচনেও কিন্তু ওনারা আপোষ করেননি, অনেক আপোষের প্রস্তাব এসেছিল, করেননি। বেগম খালেদা জিয়ার জন্য সর্বশেষ এমন এক সময় গেলেন যে ওনার যিনি প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন, যার রাজনৈতিক প্রতিহিংসার শিকার উনি হয়েছিলেন, তার রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক পতন কিন্তু বেগম খালেদা জিয়া দেখে গিয়েছেন। এটা হয়তো ওনার মনকে সান্ত্বনা দিয়েছে, শান্তি দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু উনি এটা দেখে গিয়েছেন। তারপর উনি সম্মানিত হয়ে গিয়েছেন। শেষ দিকে উনি অসুস্থ থাকলেও উনি কিন্তু একাধিক অনুষ্ঠানে, শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিক পাবলিক প্রোগ্রাম ওনাকে দেখা গেছে। যদিও বলা হয় যে শেষবার যখন উনি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গেলেন, এই যাওয়াটাই নাকি ওনার রোগ বৃদ্ধির কারণ সে অনেকে চিহ্নিত করেন, যে যাওয়াটা তার উচিত হয়নি, কিন্তু উনি তবুও গিয়েছিলেন। যদ্য শুনি যে উনি নাকি নিজের আগ্রহে গিয়েছিলেন। অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেককেই উনি দেখেছেন, এবং উনি মানে একজন সরকারের কোনো অংশ না হওয়া সত্ত্বেও উনি কিন্তু সেখানে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবেই উপস্থিত ছিলেন। যাই হোক, উনি এমন একটা সময় গেলেন যখন নাকি আরেকটা জাতীয় নির্বাচন একদম সামনে, ঠিক 1.5 মাস পরে এক নির্বাচন হবে, এবং আমার কাছে একটু মানে অস্বাভাবিক লেগেছিল যে এই নির্বাচনে ওনাকে তার দল একাধিক আসনে প্রার্থী করেছে, এবং মনোনয়নপত্র দাখিলের সময় নাকি ওনার টিপসই নিয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আইসিইউতে থাকা একজন লোকের টিপসই নিয়ে মনোনয়নপত্র দাখিল করার কী প্রয়োজন ছিল এটা আমি জানি না, কিন্তু এটা নিয়ে আমি গতকালকে একটা কন্টেন্ট করেছি। আমি মনে করি এই রাজনীতিটুকু ওনাকে নিয়ে না করলেও হতো। আমি ওনার দলের সমালোচনাই করছি এই ব্যাপারে। বেগম খালেদা জিয়াকে বিভিন্ন বিশেষণে অভিহিত করা হয়, দেশনেত্রী বলা হয়, অনেকে দেশনেত্রী বলেন, আপসীর নেত্রী বলেন, অনেক কিছু বলেন, তার দলের লোকজন বলেন। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে শেষ পর্যন্ত উনি বাংলাদেশের রাজনীতিতে একজন অভিভাবক হিসেবে ছিলেন। আমি বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে
আমি মনে করি বাংলাদেশের রাজনীতির অধ্যায়ে একটা বড় অধ্যায়ের অবসান ঘটল। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, ওনার পরিবারের থেকে এখন মাত্র আর একজন লোক অবশিষ্ট থাকলেন, তার পুত্র জনাব তারেক রহমান। খালেদা জিয়াকে কিন্তু জীবিত থাকাকালীনই তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর মৃত্যুকে সহ্য করতে হয়েছিল, এবং সেই মৃত্যু নিয়েও কিন্তু রাজনীতি হয়েছিল। মানে একটা নারী, একজন মা, তার জীবনে কি পরিমাণ কষ্ট হতে পারে, তার সন্তান একদিকে, সন্তানের লাশ তার সামনে, তখন তাকে নিয়ে রাজনীতি হচ্ছে, বিতর্ক হচ্ছে, এটাও তাকে সহ্য করতে হয়েছিল। কিন্তু আমরা চাইবো, আমি ব্যক্তিগতভাবে চাইবো যে বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের অপরাজনীতি এখন আগামী দিনে আমাদের আর দেখতে না হয়। আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই, আমরা একটা ঐক্যবদ্ধ দেশ চাই, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। ওনার একমাত্র জীবিত সন্তান জনাব তারেক রহমান সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ওনার জীবনের বাকি সময় সক্রিয় থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার জন্য আমাদের দোয়া রইল। আল্লাহর কাছে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, এই প্রত্যাশা থাকলো। আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, এটাও আমার প্রত্যাশা। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।